ছিলাম, তারপরে একদিনও ছিলাম, ওই অনেক জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ঘাটের জলখাবার, উত্তরবঙ্গ সংবাদিত ছিলাম, এখনো কিছু কাজ করি। আজকে যে আলোচনাটা আমাকে করতে বলা হচ্ছে সেটা আমার চেয়ে আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার চেয়ে বেশি ভালো করতে পারেন, সেটা আমি জানি, আই নো ইট ভেরি ওয়েল। যে আপনারা বলেছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। আপনারা বললেন আপনারা কৃতজ্ঞ, মোটেই তা নয়। যাই হোক, আলোচনাটা যেটা করতে বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ আমিও মনে করি। বিশেষ করে শুধু ভারত বাংলাদেশ বলে নয়, এটা তো আমার মনে হচ্ছে সারা বিশ্বে ছড়িয়ে যাবে এমন একটা ঘটনা ঘটছে, যেটা ঘটে চলেছে, এবং যেটা ঘটছে এটা ঘটনার কথা ছিল, এমন নয় যে ছিল না। তবে এই পর্যায়ে যাবে হয়তো এটা অনেকেই ভাবে। যেটা এর আগে আমাকে হিমাংশু বললেন, খুব সুন্দর কথা বলেছেন, কয়েকটা কথা খুব মূল্যবান কথা বলেছেন। তার মধ্যে একটা কথা বলেছেন, আমি সেটা দিয়েই, আমি যেহেতু সাংবাদিক হিসেবে আমি খুব সাধারণভাবে বলতে চাই, যৌথ পরিবার বললেন, আমি সেখান থেকে সূত্রপাতটা করি যে যৌথ পরিবার ভেঙে গেল। কেন ভেঙে গেল? ভেঙে গেল কেন? উনি এত সুন্দর একটা সমাধান বলেছেন, সেই সমাধানটা পাওয়া যায়। সেটা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে মতান্তর ছিল, তবু কোথাও একটা সম্প্রীতি ছিল, আর কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, নিশ্চয় ছিল। এটা না থাকতে চলতে পারে। এবার আমি আসি কেন ভেঙে গেল। যখন যৌথ পরিবার ছিল, আপনারা ভেবে দেখুন তখন কি ছিল, মস্ত বড় পরিবার, মাথায় একজন থাকবেন, কেউ বাবা থাকবেন, কি জেঠু থাকবেন, কি দিদিমা থাকবেন, কি শাশুড়ি থাকবেন, কি বৌদি থাকবেন, যিনি মাথায় থাকবেন একদম, তিনি যিনি থাকেন তিনি সবটা পরিচালনা, তার কথা মতো সবটা চলবে। তিনি যেমন কি খরচা করবেন, কাকে বেশি দেবেন, কাউকে কম দেবেন, সমস্ত তার উপর নির্ভর করছে। এভরিথিং ইউজ টু ডিপেন্ড অন হার অর হিম। এটা হতো, এইটা হলে একটা কোটেরই তৈরি হয়। তার মধ্যে বড় বউ, কখনো ছোট বউ, কখনো বড় ছেলে, কখনো আরেকজন কেউ, কখনো পিসিমা, কখনো তার পাশাপাশি ঘুরঘুর করে, ন্যাচারালি একটা কোটেরি। এই কোটেরি তৈরি হলে আরেকটা শত্রুপক্ষ, এরা ঠিক করবেন, ন্যাচারালি কি হয়, পক্ষপাত শুরু হয়, এবং পক্ষপাত শুরু হতে হতে কি হয়, এটা ভেঙে যায়। আমাদের যৌথ পরিবার ভেঙে যাওয়ার একটা বিরাট কারণ ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তি অধিকার না থাকে। এটা হচ্ছে মূল কারণ। যারা শিক্ষিত হতে থাকলে, যেসব মহিলারা, বিশেষ করে মহিলারা, তখন তারা বুঝতে পারলেন যে না, আমার তো এরকম করার কথা নয়, আমাকে তো এরকম বলার কথা নয়, বা যে ছেলেটি রোজগার করে না সেও বুঝলো না, আমারও তো এটা বলার কথা আছে। তখন তারা ভাবলো আমার স্বাধীনতাটা বেশি, এই যাচ্ছে। আমরা খুব দুঃখ করি যৌথ পরিবার বেরিয়ে যাওয়া, কিন্তু আমরা এটা ভাবি না যে ব্যক্তি স্বাতন্ত্র্যটা, ব্যক্তি স্বাধীনতাটা কত দরকার ছিল, এবং সেটার জন্য কি দরকার ছিল? দরকার ছিল আমরা যেটা বড় আকারে বলি গণতন্ত্র। সবাই মিলে একটা আলোচনা করে একটা জায়গায় আসা, একটা জায়গায়। এই যে একটা জায়গায় আসাটা বাংলাদেশে হচ্ছিল, বহুদিন ধরে হচ্ছিল। আমরা মুজিবুর রহমানকে ভালোবাসি, এই বাংলার মানুষ ভালোবেসেছেন। শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো ছিল, আমরা সবাই জানি। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে কিন্তু অপ্রিয় হচ্ছিল, ক্রমাগত হচ্ছে। তৃতীয়বার যখন নির্বাচিত হলেন, এখন সেখানে অপোজিশন নেই, বিরোধী পক্ষ নেই। ঠিক এখানে যখন পঞ্চায়েত, প্রথম আপনাদের মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন পঞ্চায়েত করলো, তখন কি হলো? সেই যে পঞ্চায়েতে তৃণমূলের লোকদেরও ভোট দিতে দেওয়া হয়। এটা আমি নিজে জানি, অভিজ্ঞতা থেকে। কারণ শুধুমাত্র যারা চাইবে ভোট দিতে, যাদের হাতে ক্ষমতা আছে, কেউ হয়তো একটা অস্ত্র আছে, কেউ একটা পেশি আছে, সেই দেশ। এই করে কি হলো, তারপরে লোকসভায় আপনারা দেখতে পেলেন কিভাবে বিজেপি সাংঘাতিকভাবে এই রাজ্যে শুরু করলো। কারণ সিপিএম মানে বামপন্থীরা কিছু করতে পারে। আমি নিজেও জানি, আমি হিসেবেও দিয়ে আমি লিখেও ছিলাম যে বামপন্থীদের ভোটটা দক্ষিণপন্থী এই বিজেপির হাতে চলে গেল অনেকটা। কেন যাবে না? ভয় তো আছে না, মানুষের ভয় আছে, প্রাণের ভয় আছে। যাবে কোথায়? কোথাও তো যেতে হবে, কেউ তো আশ্রয় দেবে। চলে গেল। কিন্তু একটা জায়গায় খুব গন্ডগোল হলো, গণতন্ত্রটা নষ্ট হচ্ছে। এটা তো হলো এই রাজ্যের একটা অঙ্গরাজ্যের কথা। সারা ভারতবর্ষই তো 2014 থেকে এইটাই শুরু হয়েছে। এবারে বাংলাদেশের কথা ভাবুন, একই জিনিস হচ্ছে। কিন্তু বাংলাদেশে আরো একটা মস্ত বড় ব্যাপার ছিল, যেটা আমি মনে করছি এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনারা দেখুন, যারা মনে করেন 1971-এর যে যুদ্ধ হয়েছিল, যেখানে বাংলাদেশের স্বাধীনতা হল,
এই যে বাংলাদেশ স্বাধীনতা পেল, তারপরে কি সেখানে সব ঠিক হয়ে গেল? তাই কি হয়েছে? আমরা কি তারপরের কথা জানি? জানি কেন জানি না, কারণ আমরা ওই দেশের লোক নয়। আমরা ভাবলাম ভারত তো অন্তত ভারতের মতন চলছে, ভারতের পথে চলছে, ওদের সংবিধানের সমাজতন্ত্র নিয়ে আসা হলো। আপনারা লক্ষ্য করে দেখবেন ওদের মধ্যে বাঙালি জাতি হিসেবে যা যা চায় সেটা নিয়ে আসা হলো সংবিধান। সেটা 1947-এ যে বিজাতি তত্ত্ব, সেটা কি মানছিল? মানছিল, তার বিরুদ্ধে যাচ্ছে। কাজেই যে মুসলিম জাতিসত্তা যাবে, তারা মনে করলো এটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে। ভেতর রাগটা তো আছে, রাগ আছে, রাগ নেই তা কি, ক্ষোভ আছে, রাগ আছে, বিদ্বেষ আছে, সবই আছে। একটা এইটা, আরেকটা হচ্ছে বাঙালি জাতিসত্তা। আমি একটু মনে করে দেখেছি ওদের মধ্যেও একটা ইসলামী জাতীয়তাবাদ তৈরি হচ্ছে। ইসলামী জাতীয়তাবাদ এবং নতুন দেশ ওদের যা হয়, একটা উদ্দীপনা, দুটোর মাঝখানে বাঙালি জাতিসত্তাটা একটা সেতুর মতো কাজ করছে, যার মধ্যে ওই রবীন্দ্রনাথের কথা বলছি, নজরুলের কথা বলছি, জীবনানন্দের কথা বলছি, হুমায়ুন আহমেদের কথা বলছি, তারা ছিলেন। সেইটা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেলে কেন? নষ্ট হয়ে গেলে একটা কারণে, আমি যদি ক্রমাগত বলতে থাকি যে আমি যেটা বলছি সেটাই শেষ কথা, শেখ হাসিনা তো এটা করে ফেলবে, করেননি তা তো নয়, করে ফেলছেন, অবশ্যই করেছেন, নির্দেশ, এবং একবার নয় বারবার করেছেন। তখন কি হলো, সেখানে যে যে প্রতিস্পর্ধী যে ক্ষমতাটা, সেই প্রতিস্পর্ধী ক্ষমতাটা বন্যার মতন চলে আসে। সেখানে কিন্তু সবাই একজোট হয়ে যায়। আপনি লক্ষ্য করবেন বিএনপি আর জামাতে যতই ভালোবাসা থাকুক, এত ভালোবাসা নেই যে বিএনপি জামাতকে সেখানে রাজত্ব ছিল, কখনো নয়, কিন্তু হলো তাই। এবং তাদের মূল শত্রুকে হয়ে গেল আওয়ামী লীগ। কোন আওয়ামী লীগ? হাসিনার আওয়ামী লীগ। এই হাসিনার আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ সেখানে যারা যারা ছিল, ঠিক এখানে আপনি তৃণমূলকে দেখুন না, তৃণমূল যেভাবে ক্ষমতা নিয়েছে সমানে সমস্ত জায়গায়, এই মমতা সরকারের সময় যেভাবে তারা ক্ষমতাকে নিজের হাতে নিয়ে সমস্ত পাড়ায় কাউন্সিলর থেকে এমএলএ থেকে সবাই তাই করেছে। এই করবার ফলে কি হয়েছে, বিরোধী যে শক্তি, আপনারা দেখুন যখন সিপিএমকে পায়নি তখন বিজেপির কাছে। আবার যদি এখানে যদি গণতন্ত্রটা না থাকে, যদি নির্বাচনটা না হয়, নেহাত নির্বাচনটা খানিকটা হচ্ছে, খানিকটা ভয় আছে, খানিকটা আদালতের ভয় আছে, নেই তা তো নয়, আছে। অতএব নির্বাচনটা হচ্ছে বলে অন্য পক্ষ একটু সাবধান হচ্ছে, সতর্ক হচ্ছে, আর ওখানে নির্বাচনটি প্রায় বন্ধ হয়ে গেল। এবং তার ফলে কি, যত শক্তি প্রতিস্পর্ধী, যত প্রতিরোধী শক্তি সব এক হয়ে গেল। এক হয়ে গিয়ে তারা মনে করলো শেখ হাসিনাকে আগে তাড়াতে, দেশ থেকে দূর করতে, এইটা কি মনে করল। এবার সেখানে এই যে জামাতে ইসলাম, তারা কেন হয়েছে, কিন্তু এই আপনারা জানেন জিয়াউর রহমানের সময় থেকে জামাতকে আবার ধর্মীয় সমস্ত জায়গায়, এমনকি পাক সেনাদের সঙ্গে যারা যুদ্ধ করেছে তাদেরও সরকারি ছাড়পত্র দেওয়া হলো, সরকারে আসতে পারবে, এগুলো করা হলো। এই জিয়াউর রহমান থেকে এটা শুরু হয়েছে, এর সাথে সময় একই থেকে গেল। এমনকি শেখ হাসিনাও কি পাল্টাতে পারলেন? বিসমিল্লাহির রহমানির রহিম পাল্টাতে পারলেন? পারেন। কেন পারেননি? একটা কারণেই পারেননি, কারণ তিনি জানেন যে আমি যদি এটাও আটকে দিই, তাহলে যেটুকুবা নির্বাচনের পর নির্বাচন না করেও, মানে কার্যত নির্বাচন না করে, নির্বাচন নিশ্চয় হচ্ছে, একটা লোক দেখানো হচ্ছে, তাছাড়া কি বলবো, কিন্তু যেভাবে আছে আর থাকতে পারবে। তার জন্য হেফাজতে ইসলাম আবার পিঠে, এবং দুখানা সামাজিক আন্দোলন আপনারা লক্ষ্য করুন 2013 থেকে শুরু। 2013-তে দুখানা সামাজিক আন্দোলন মধ্যে একটা হচ্ছে শাহবাগ, আরেকটা হেফাজত। এই যে শাহবাগের আন্দোলন আর হেফাজতের আন্দোলন, তাদের বয়ানগুলো যদি দেখেন, তাদের বয়ানগুলো কিন্তু গণতান্ত্রিক নয়, আমি মনে করি গণতান্ত্রিক। একজন বলছে একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, একটা বলছে, মানে বলছে কারা? ছাত্র ছাত্র আমি। আর অন্যরা কি কখনো বলছে আমি কে, তুমি কে, বাঙালি বাঙালি, এটা বলছে। এটা কিন্তু হেফাজত বলছে। হেফাজত বলছে আমাদের এখানে ধর্মীয় আইনটা নিয়ে আসতে, অ্যান্টি ব্লাসফেমি আইনটা নিয়ে আসতেই হবে, না হলে হবে না।
আর কি বলছে আহমেদিয়াদের ব্যান করতে। আহমেদিয়া বলতে কি? দেখুন আহমেদিয়ারা আমরা তো জানেন, অনেকেই জানেন, তাও আমি একবার মনে করাচ্ছি যদি হয়, মানে আহমেদিয়াদের মধ্যে ওনারা মনে করে যে লাস্ট প্রফেট এই হযরত মুহাম্মদ, এটা মনে করে ওনাদের লাস্ট প্রফেট অনুবাদ ধরেছেন, ঠিক আছে। আমি এটাও অতএব এই যারা হেফাজত বলি, যতই মুসলিম সমাজ বলি, তারা কেউ আহমেদিদের পছন্দ করেন অন্য কারণে, ক্ষমতায় থাকার জন্য, মুসলিমদের ক্ষমতায় রাখা এবং তাদের অনুগ্রহ পাওয়ার জন্য এটা করতে হয় তারা। এবং এটা শুধু বাংলাদেশে নয়, পাকিস্তানেও হয়েছে। পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর মতো লোক, তাকে যখন জিজ্ঞেস করা, তিলক দেবেশ্বরের বইতে পাবেন আপনারা, ভুট্টো তো সবই করতেন, মানে মঞ্চে বসে মদ্যপান করতেন, মঞ্চে বসে, এই তিলক দেবেশ্বরের বইতে আছে। সেখানেও যখন আহমেদিকে ব্যান করলেন, তখন বললেন যে তুমি করলে কেন? বললো ক্ষমতার জন্য। আলাদা ফিস করে বললো ক্ষমতার জন্য, কি করবো, করতেই হবে, করলে। তাহলে ক্ষমতার জন্য করার জন্য, এই যে ক্ষমতার জন্য থাকার জন্য যতদূর আমি পারবো, যেখানে আমার কম্প্রোমাইজ করতে হয়, করতে গেলে আলটিমেটলি কি হয় যে মূল শক্তিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। মূল যে গণতান্ত্রিক শক্তিগুলোকে আমি যদি বিচ্ছিন্ন করি, আমি ক্ষমতাচ্যুত করে দিই, তখন কি হয়, সেই জায়গাটা তো ফাঁক থাকবে না, শূন্যস্থান থাকবে না, সেখানে নৈরাজ্য হবেই। এই বাংলাদেশে ঠিক সেটাই এক্স্যাক্টলি। এই তারপরে মাইনরিটির ওপরে, হিন্দুদের উপরে আক্রমণ শুরু, এটা যা হওয়া, শেখ হাসিনা চলে গেলেন, হিন্দুদের উপরে অত্যাচার শুরু হলো। মুসলিম সমাজে যে কট্টর মুসলিম সমাজ, তারা সাংঘাতিকভাবে উঠে গেল। এবার দেখুন একটা জিনিস লক্ষণীয়, আমি বাংলাদেশ বলে ভারতবর্ষটা এসে আমি আর বেশি কিছু বলবো না, কারণ অত কারো শুনতে অত ভালো লাগে না, এই রাদা বোরিং, বেশিক্ষণ বলবো না। ওরা যেটা মানে হলো, যেটা বাংলাদেশে আমরা দেখলাম, এরপরে যদি আরও যদি শেখ হাসিনা থাকতেন, তাহলে তো এটা একটা সাংঘাতিক অবস্থা যেত, সেটাও বুঝতে পেরেছে। ওদের সেনা ওটা বাঁচিয়ে দিয়েছে, ভারতীয় সেনাও বাঁচিয়ে দিয়েছে, কারণ কি তাদের কথা হয়েছিল এবং তারা ভেবেছিল কী করে শেখ হাসিনাকে ভারতবর্ষে নিয়ে এসে দেওয়া যায়, যাতে অন্তত এইটাকে অ্যাভয়েড করা যায়। কিন্তু ওখানে নির্বাচন তাহলে হচ্ছে না কেন? যদি এতই তারা মনে করে যে আমাদের হাতে শক্তি আসবে, আমি শুধু একটা ছোট্ট তথ্য আপনাদের মনে করি, এই খালেদা জিয়ার সঙ্গে জামাতের সম্পর্ক ভালো হয়েছিল, এসেছিল ক্ষমতায়, 350 প্রায় আসনের মধ্যে 17টা আসন পেয়েছে জামাত মাত্র, আর 4% মতো ভোট পেয়েছে। তো সেই তারা যদি নির্বাচনে আসে কত পার্সেন্ট ভোট পাবে এটা জানা যাবে, অতএব সেটা করতে গেলে চলবে না, ভোটটা পিছিয়ে। মোহাম্মদ ইউনূসও তাই, ভোটটা পিছিয়ে, ভোটটা করছে না। এবং বিএনপি প্রচন্ড রেগে আছে, আমরা জানি, রেগুলারলি দেখছি, বিএনপি পছন্দ করছে না, বলতে ডিসেম্বরের মধ্যে ভোটটা করুন। এইটা হচ্ছে সবচেয়ে সমস্যা বাংলাদেশে। যদি ভোট না হয়, আমার অন্য কিছু ভয় নেই, কি এলো না এলো, ভোট না আসা মানে কিন্তু একটা নৈরাজ্যের মতন থাকা। একটা প্রতিবেশী যদি নৈরাজ্যের মধ্যে থাকে, তার ফল আমাদের ভুগতেই হবে, কোনো আপনি আর কিছুতেই আটকানো যাবে না। এবং তার ফলটা এখানে যে নৈরাজ্য তৈরি হবে অন্য কারণ, আমাদের এখানে ঠিক সেটা শুরু বিসমিল্লাহির রহিম যেটা বলা হচ্ছে ওদের, আমাদের এখানে জয় শ্রীরাম হবেই, হতো, এবারেই হতো। এবারে যদি অ্যাবসলিউট মেজরিটি পেত নরেন্দ্র দামোদর মোদী এবং রাজ্যসভায় আসতেন, তাহলে জয় শ্রীরাম লেখা হতোই কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন থাকতো না, আমি বলছি, থাকতো না, অসম্ভব, এবং থাকবেও না। এখন ওরা যেটা বলছে, কত কিছু বলছে, যে 2014 থেকে প্রথম পপুলেশন নিয়ে বললো, অনেক কিছু বলেছে, যে পপুলেশন নিয়ে, তারপর দেখা গেল পপুলেশন নিয়ে বলে কেউ দুখানা, রাকেশ সিনহা বলে বিজেপি এমপি, তিনি একটা বিলও এনেছে যে দুটোর বেশি সন্তান হবে না। বিরাট বড় করে 15ই আগস্ট 2019-এ প্রধানমন্ত্রী বলে দিলেন, হ্যাঁ পপুলেশন কন্ট্রোল করতে হবে। তারপরে এটা বিলটা উঠিয়ে নেওয়া হবে, মনসুখ মালবিয়া ছিলেন তখন হেলথ মিনিস্টার, উঠিয়ে দিলেন, বলে না এটা আমাদের লোককে সচেতন করতে হবে। কেন? তারপরে আমরা করবো। তার কারণ কি? কারণ হিসেবে মিলবে না। দুখানার বেশি যদি সন্তান না হয়, তার সবচেয়ে বেশি
দেখবেন সারা ভারতবর্ষের 63% হিন্দু মানুষ, 63% হিন্দু হিসেব আছে, মানে হিন্দু 63%-এর মধ্যে 2 বেশি বাচ্চা আছে, তো তাদের কি হবে? পিছিয়ে এসে ক্যালকুলেট করে বেশি, কিন্তু জিনিসটা তো ঠিক এই যে দেখুন পশ্চিমবঙ্গে ঠিক এইটাই হচ্ছে। বাংলাদেশে যত এটা বাড়ছে তত এইখানে দেখুন পশ্চিমবঙ্গে হিন্দু 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 ক্রমাগত ভাবে জানে না, হিন্দুরা এর আগে ছিল না, হিন্দুরা যেন কচু কাটা হয়ে গেছে, সব মরা গেছে, সব যেন কি হিন্দু মুসলমান কেউ পাশাপাশি থাকেনি। এটা হবে এইটার, এই যে বাংলাদেশের, তারপরে মোথাবাড়ি হয়েছে, তারপরে মুর্শিদাবাদ হয়েছে, ওয়াকফ হচ্ছে, এবং এই যে ওয়াকফ করা হয়েছে, এরপরে এটা যত চলবে, এবং এইটা যত চলবে, আমি বলছি আপনাকে যত চলবে তত কট্টর হিন্দুত্ববাদীদের সুবিধা হবে। এটা হবেই। আমি নিজে দেখেছি, আপনাকে বলছি, অনেকে সাংবাদিকদের জিজ্ঞেস করছি যে তোমরা দেখছো ভাই কি বুঝছো। আমি নিজে ভেবেছিলাম যে বামেদের বোধহয় কিছু একটা ভালো কিছু করতে পারে। বামেদের সমস্যা আছে, সিপিআইএমেরও অনেক সমস্যা আছে। যেমন সিপিআইএমের বিরাট একটা সমস্যা হচ্ছে, আজ পর্যন্ত কোনো আলিপুরদিনে কোনো মহিলা নেত্রীকে দেখেনি, দেখতে পাবেন না, কোনো দেখতে পাবেন। আজ পর্যন্ত কোনো ট্রান্সজেন্ডারকে ওরা নিয়েছে বলে আমার জানা নেই, কাউকে না, শুধু বড় বড় কথা। আপনি সেখানে দেখুন, আমি কমিউনিস্ট নই কি না, আমি সত্যি কথা বলতে আমি সেন্ট্রিস্ট, আই এম নট এ কমিউনিস্ট আর আই এম নট এ রাইটিস্ট, একদমই না। আমি যেটা ভালো বুঝবো সব দলের আমি সেটুকু বলবো, আমি সাংবাদিক জীবনে তাই করেছি, থেকেছি সারা জীবন, এবং সারা জীবনই তাই করবো। আপনি দেখুন কমিউনিস্ট হিসেবে আমি মানি কি না মানি, তারা ভগৎ সিংয়ের ছবি পর্যন্ত টাঙায় না। আচ্ছা, যে একটা প্রক্লেম নিজে কমিউনিস্ট বলে যিনি ফাঁসির মঞ্চে ঝুলে যাচ্ছেন, তার আগে তিনি লিখছেন, তাতে লিখছে তা আমি কমিউনিস্ট, ছবি টাঙায় না। বি.আর. আম্বেদকরের ছবি টাঙাবে না। বি.আর. আম্বেদকর একই সঙ্গে মুসলিমদের ক্রুয়াল বলেছেন, আর হিন্দুদের বলেছেন মিন, বলেছেন ওপেনলি, হিন্দুদের বলেছেন মিন, আর বলেছেন মিন পিপলরা আরো খারাপ, এটাও বলছেন। কিন্তু মুসলিমদের ক্রুয়াল বলেছেন, একই সঙ্গে বলেছেন, কারণ একটা রেশনাল থিঙ্কিং আছে। আমি এই রেশনাল থিঙ্কার্স ক্রমেই কমে যাচ্ছে, আর যত কমবে, এই যত অন্য শক্তি বাড়বে, জেনে রাখুন রেশনাল থিঙ্কিং তত কমে যাবে। রেশনাল থিঙ্কিং এর জন্য সবচেয়ে চিন্তা আমার। আমি এক সময় আমরা দেখেছি পাশাপাশি লোকে থাকতো, এই যে বললেন না যৌথ সংসার, এমন যৌথ সংসার ছিল আপনার, যে সংসারের কথা বললেন সেরকম তো দেশটাও ছিল, অনেকটাই ছিল, সে দেশটা আমাদের চলে যাচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্য বাংলাদেশের সঙ্গে আমাদের দেশে কিন্তু এই জায়গাটা জড়িয়ে আছে। এই বাঙালি জাতিসত্তাটা কোথায় যায়? বাঙালি জাতিসত্তার মধ্যে একটা কোথাও বুনে দেওয়ার ব্যাপার ছিল, বেড়াগুলো বুনে দেওয়ার ব্যাপার ছিল। তার মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন, নজরুল ছিলেন, পরে গোলাম খাঁ সাহেব ছিলেন। খাঁ সাহেব আসার পরে, এখানে আসার পরেই চলে এলেন পাকিস্তান, করবেন না, গান করবেন না সেখানে। মোরারজি দেশাই তাকে নিয়ে গিয়ে, মোরারজি দেশাই বলছে হিন্দু এবং আমি কট্টর, তাকে দিয়ে আলাদা করে বললেন এখানে সিটিজেনশিপ আপনাকে নিতে হবে, দেওয়া হলো, বিকেম অ্যান ইন্ডিয়ান সিটিজেন। এর চেয়ে গৌরবের বিষয় কটা আছে? যে বলে গেলাম খান একটা ছবি বাইরে আবর্জনায় পড়ে থাকতে দেখে কৌশিকী চক্রবর্তী সেটা তুলে নিয়ে গিয়ে নিজের যেখানে প্রতিভা রাখা আছে, যেখানে দেবদেবী রাখা আছে সেখানে রাখে। এটা তো ছিল। আমি নিজে ব্রাহ্মণ, আমি দেবদেবী মানি না, ধর্ম মানি না, ঠিক আছে, কিন্তু আমি বলছি মানুষের মনের ভিতর, মানুষের মনটা অনেক ভিতর আছে, যে বড়টা ক্রমেই সংকুচিত। যত রেশনাল থিঙ্কিং কমবে আমাদের, আমরা তত পরস্পরের সঙ্গে আরো দূর। অনেকে আরো বড় কথা বলবেন, এই ভার্চুয়াল মিডিয়া হ্যানা টানা অনেক কিছু বলবে, সে নিয়ে আজকে বলার সময় নেই, আজকে বলবো না, অনেকক্ষণ বলেছি। আপনারা যে এতক্ষণ শুনেছেন আমি খুব কৃতজ্ঞ। থ্যাংক ইউ ফর হিয়ারিং। আপনি যা বললেন আমি একটু ডিস্টার্ব করছি, হয়তো আমার দিক থেকে বলছি, আপনার থেকে হয়তো বয়স বেশি হবে, নাও হতে পারে। আমার অভিজ্ঞতা বলি, আমি তখন ক্লাস 5-6 পড়ি, 56-57 সাল।
আমাদের বাড়িতে বিড়ির কারবার ছিল, বাড়িতে কাকারা বিড়ির কারবার করতেন, সব বিড়ি দিতেন এরকম। আমার বাড়ি বুঝতে শৈল মুখার্জির বাড়ির ওখানে জোরে জোরে শোনা যাচ্ছে না। সেইখানটায়। আচ্ছা 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 আমাদের খেয়াল রাখছি। হ্যাঁ, তা আমাদের স্কুলটা হচ্ছে শৈল মুখার্জিদের পারিবারিক স্কুল, ওদের নামে। সেই স্কুলের যে লোকেশনটা সেটা হচ্ছে একটা মৌজা শেষ হচ্ছে আর একটা মৌজা শুরু। তার শেষ মৌজার দিকে একটা মৌজা আছে, উস্তি থানারই হটুগঞ্জ এলাকা। সেইখানটা থেকে দুজন মুসলিম ছেলে এলো, একজন রহিম আর একজন গোলাম। আমার কাকারা এমনি মুসলমান বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপারে একদম এক কাটা ওরে বাবা, যদিও শিডিউল কাস্ট, মুসলমানদের সঙ্গে মেলামেশা, বন্ধুত্ব ইত্যাদি সব আছে, হাডুডু খেলা আছে, তাদের ওখানে গিয়ে কাজ করছে। কিন্তু ওই দুটো ছেলে যখন এলো, তারা কাজ শিখতে এলো, বিড়ি বাঁধা শিখবে আর কি। কাকা হচ্ছে মাস্টার তাদের। এলো আমাদের ঠিক বড় যে ঘরটা আছে সেই ঘরের ঠিক পিছনে তাদেরকে একটা ডেরা করে দেওয়া হলো। তারা ওখানে থাকে দুজনে, সপ্তাহে এক একদিন বাড়ি যায় আর এখানে কাজ করে। তারা গরু আনছে না ছাগল আনছে না কি করছে আমাদের কোনো খেয়াল থাকতো না, বা খোঁজ নেওয়া এসব কিছু ছিল না। অথচ গরু শুনলে কিন্তু, গরুর মাংস শুনলে কিন্তু কাকারা একদম খাড়াই, এসব চলবে না। কিন্তু ওরা ওদের মতো এনে খায়, নাকে গন্ধ যায়, আমাদেরও কোনো কিউরিয়াসিটি কোনোদিন ছিল। আমার প্রথম লেখাপড়া শুরু হয়েছিল আর এক মুসলিম কারবারির ওখানে। সেখানে মধু মাস্টার বলে এক মুসলিম মাস্টার পড়াতেন, তাদের কাছে গিয়ে আমরা দুই ভাই পড়া শিখতাম। আর যিনি ওই বড় কারবারি, তাকে আমরা জেঠু বলতাম, হযরত জেঠু। আর যিনি পড়াতেন তিনিও মুসলিম, মধু মাস্টার। বাট আমার কাকারা যখন কারবার করলো তখন বেশিরভাগ কারিগরই ছিল, কেউ আবু, কেউ করিম, কেউ হাজল ইত্যাদি ইত্যাদি। একদম তারা আসছে, কাজ করছে, জল খাচ্ছে, বাড়ির থেকে দেওয়া হচ্ছে। এই পারিবারিক সম্পর্ক আমি আমার ছোটবেলার থেকে দেখেছি। আমার ঠাকুমা খুব পান খেত, সেই পান দিতে আসতো দবির জ্যাঠা। তিনি চাকদাহ থেকে আসতেন, প্রায় 3-4 কিলোমিটার দূর থেকে হেঁটে এসে ওই বাজরা নিয়ে এসে ঠাকুমাকে মা আসো বলে এসে পান নামিয়ে পান সাজিয়ে হাতে হাতে দিত। কোনো ছোঁয়াছুত নেই, কিচ্ছু নেই। আমাদের বন্ধুরা ছিল, আমার ক্লাসমেট ছিল একজন রইচালি বলে, তার সঙ্গে ভীষণ লাগা হতো। কোনো নিম্ন শ্রেণীর কোনো মানে তিরস্কার বা কথা বা ভাগ বিতণ্ডা কোনো দিন হয়নি যে মুসলমান বাইরে। কিন্তু ইদানিং যেটা দেখছি, উনি যেটা বললেন যে পাশের ঘটনা একটা নোট করে নিয়ে, আজকে এতে হোয়াটসঅ্যাপেও দেখছিলাম কিছু কিছু বাঘা বাঘা লোক বলছে, হ্যাঁ মুর্শিদাবাদে হিন্দুরা তো মার খেয়ে মরে গেল, ওলা করে কি হল কি হল, এবং ইন্টেনশনালি বলছে, তার উদ্দেশ্য হচ্ছে অতএব বিজেপি সমাধান। এবং এত কষ্ট লাগছে ভিতরটায়। আমার মনে পড়ছে সেই মুখগুলো, মুসলিমদের মুখগুলো, কেউ জ্যাঠা, কেউ কাকা, কেউ দাদা, এখনো পর্যন্ত সেই সম্পর্ক রয়েছে আমাদের এলাকাটায়। কোনো রাইট, কোনো কোনো গন্ডগোল হয়নি। যদিও সেলিম মিয়ার মধ্যেখানে অনেক কিছু করেছে, হিন্দু মুসলিম ব্যাপারটা এটা মগরাহাটের রিপোর্ট। আরেকটা জিনিস ছিল না, সমস্ত যে বিপরীত ধারারও যে রাজনীতি ছিল, একসঙ্গে রাজনীতি, কংগ্রেস এবং সিপিএম, তারা যে কোনো এই ধরনের সমস্যা হলে তারা একযোগে সম্প্রীতি মিছিল করতো একসঙ্গে। এখন আপনি পাবেন, এখন একদম পাবেন না। আপনি তৃণমূলের সঙ্গে বিজেপি যাবেই না, কিছুতেই ঢুকতে দেবে না। আবার বিজেপির সঙ্গে তৃণমূল ঢুকতে পারবে না, তৃণমূলের সিপিএম ঢুকতে পারবে না, একদম ঢুকতে পারবে না। এইটা আরো আরো বাড়বে। 2026 পর্যন্ত তো কি হবে আই ডু নট নো, মানে যা অবস্থা আমি দেখতে পাচ্ছি। এরপরে কোন পর্যায়ে যাবে আমরাও জানি না। বিহারেও তারপরে দেখবেন বিহারে বা কি হয়।
আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ, একটা প্রশ্ন আছে গৌতমদার কাছে, আমি একটু করে নিই। গৌতমদা, আপনি যেটা বললেন, আমি বিশেষভাবে বাংলাদেশ সম্পর্কে আমি বলতে চাইছি যে বাংলাদেশে আন্দোলনটা শুরু হয়েছিল, মানে চলছে অনেক দিন থেকেই, 18 থেকে, কিন্তু 24 সালের জুলাই আগস্টে যেটা দেখলাম যে একটা কোটা সংস্কার বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, মেধার ভিত্তিতে নিয়োগ ইত্যাদি ইত্যাদি, সেইটা আচমকা আমরা পরবর্তীকালে দেখলাম সেটা মুজিবুর রহমান বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, কমিউনিস্ট বিরোধী, ন্যাশনালিস্ট বিরোধী, যেটা আপনি বলছেন, একটা ভয়ঙ্কর রকম এবং ভয়ঙ্কর একটা অযৌক্তিক রূপ নিল। এইটা কেন হলো? মানে এইটা আন্দোলনটা ওইভাবে তৈরি হয়েছিল প্রথম থেকে, নাকি কোনোভাবে ব্যাপারটা হয়ে গেল? তুমি যদি গণতান্ত্রিক শক্তিগুলোকে তুমি মারতে থাকো, ইনস্টিটিউশন, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলোকে তুমি মেরে দিতে থাকো, আমাদের দেশে কিন্তু হচ্ছে, আমাদের দেশেও হচ্ছে। ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বলতে কি? ইলেকশন কমিশন, তারপরে হচ্ছে আদালত, মিডিয়া 90% বিক্রি হয়ে গেছে, কিন্তু কোনো অস্বীকার করার মোস্ট অফ দেম সোল্ড আউট। টেলিভিশন মিডিয়া, আর তুমি কি বলবে? এবারে বাকি আছে এই তোমার এই সোশ্যাল মিডিয়া ডেটা প্রোটেকশন বিল নিয়ে আসছে। ডেটা প্রোটেকশন বিল নিয়ে মূল কাজটা, ডেটা প্রোটেকশন বিলের মূল কাজটা হচ্ছে তুমি যাতে জানতে না পারো, তুমি জানতে পারবে না, আগে ছিল না, আগে তার মানে কি রাইট টু ইনফরমেশনটা তোমার কাটেল হয়ে যাচ্ছে, তোমার জানবার যে অধিকারটা তোমার কাটেল করে দেওয়া হচ্ছে কায়দা করে। এর মধ্যে এমন একটা 44/3 একটা ধারা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই ধারাতে বলা হচ্ছে যদি না চান তিনি যদি না চান, মানে আদানি যদি না চান, তাহলে আদানি কোথায় কি টাকা লাগিয়েছে, কোথায় ঘুষিয়ে তুমি জানতে পারবে পরিষ্কার হিসেবে করা হচ্ছে। তোমার ফ্রিডম অফ রাইটস, মানে রাইট টু নো, যেটা তোমার নেই। আচ্ছা, এবারে বাংলাদেশের কথা এটা কেবল ভুল হচ্ছে সবারই। আবার দ্বিজাতি তত্ত্ব মেনে তো ভারত পাকিস্তান ভাগ হয়েছিল। বাংলাদেশ কি তার বাইরে ছিল? বাংলাদেশ তো পূর্ব পাকিস্তান ছিল। বাংলাদেশের এই যে ঐতিহ্যটা 100 বছরের পুরনো, বাংলাদেশে কি এর আগে শুধুমাত্র বাঙালি সত্তাই ছিল? তা তো ছিল না, দেশটাই তো ভাগই হয়েছে। দেখো, আরো একটা খুব মানে কঠিন সত্য যদি বলতে হয়, কঠিন সত্য, বাবা আম্বেদকর কি বললেন? বাবা আম্বেদকর পর্যন্ত বললেন দ্বিজাতি তত্ত্ব মেনে নেওয়া হোক, পার্টিশন হোক, বললেন তিনি। কেন বললেন তাহলে একটা জিনিস হবে অন্তত, এই যে এত ঝামেলা হিন্দু মুসলিম সেটা কমে যাবে। ভারতবর্ষের ওই 20 মিলিয়ন মতন থাকবে মুসলিম, অনেক তো কাজেই দুপক্ষই চেয়েছে, হয়েছে, ঠিক হয়নি তা তো নয়, এই যে হয়েছে। এবারে বাংলাদেশ তো গোটাটাই চেয়েছে, বাংলাদেশ তো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে 100। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা মূল করেছে পশ্চিম পাকিস্তান। তুমি আইয়ুব খানে তুমি যদি হুসেন আকানি, তুমি একটা বই আছে মস্ক বিটুইন পাকিস্তান বিটুইন মস্ক অ্যান্ড মিলিটারি, খুবই অসাধারণ। আর এই তিলক দাবিস্ত্র বইও আছে, তুমি যদি দেখো তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করবে, পাকিস্তান মূলত সেখানে পাঞ্জাব প্রভিন্স থেকে যারা এসে তারাই মূলত প্রাইম মিনিস্টার হয়েছে। এবারে ওখানকার পাঞ্জাব এই বেঙ্গলিদের একটা লোয়ার রেস মনে করেছে বরাবর। আইয়ুব খানের বক্তব্য যদি তুমি পড়ো তাহলে তুমি তাজ্জব হয়ে যাবে, তোমার মনে হবে এটা নিজের দেশের লোকের সম্পর্কে কি করে এত বাজে কথা বলে, একবারে ঘৃণ্য বলে মনে করেছে। 1970 মুজিব তো অ্যাবসলিউট মেজরিটি, সংসদ করতে দিল না, বসতেই দিল না, মুজিবুর রহমানকে বসতে দিল না, এবং মুজিবুর রহমান বুঝতে দেওয়া হবে। কিন্তু আবার সেকেন্ড দেখো, মুজিবুর রহমান যখন আলাদা পাকিস্তান হলো, বাংলাদেশ হলো, হ্যাঁ, তার মানে কি ইসলামিক সত্তাটা মুছে গেল বাংলাদেশ? কোথায় মুছে গেল? কে বলছে? কোথাও মুছে গেল? মুছে যেতে পারে না, দুটো দেশই হয়েছে আলাদা। ওইভাবে তুমি কি করে এক্সপেক্ট করো যে সেটা চলে যাবে? আজকে তোমার যদি বাঙালি সত্তা চলে যায় তাতেই আমার কত চিৎকার, এই বিহারি ঢুকে যাচ্ছে, ঝাড়খণ্ড ঢুকে যাচ্ছে, অমুক তুসুক অনেক কিছু কথা, সেখানে প্রাদেশিকতার ইস্যু চলে আসছে। এটা একটা। এবারে সেখানে মুজিবুর রহমানকে তুমি লক্ষ্য করো 1971, 72, 73,
73 ইসলামিক কনফারেন্স হলো। ইসলামিক কনফারেন্সে মুজিবুর অ্যাটেন্ড করলো, আরব দেশগুলো বাংলাদেশকে অ্যাকসেপ্ট করলো অ্যাজ এ সভারেন কান্ট্রি। 1974 লাহোরে উনি গেলেন, মুজিবুর গেলেন। এবং কেন গেলেন? কারণ ওপেক কান্ট্রিজ, এই যে অয়েল প্রোডাকশন কান্ট্রি, তাদের সাহায্য পেলেন। তারপর কাজে তুমি এটা তো বলতে পারো না যে ইসলামিক দেশগুলো ইসলামিক দেশগুলো সম্পর্কে তাদের কোনো বিদ্বেষ বিরূপ বা তারা তাদের সঙ্গে সম্পর্ক রাখবে না বা তারা তাদের সঙ্গে বিচ্যুত মনে করে, তা তো নয়। শেখ হাসিনা এসে যেটা হলো, যারা বাংলাদেশ হয়েছে, তুমি মনে করো যদি তাদের মধ্যে 70% ধরে নিও, 80% ধরো, এই 70%, 75% বাংলাদেশের জন্য করেছে, 25-24% পাকিস্তানের ফেভারিট ছিল, প্রো পাকিস্তান লোক তো ছিল, ঠিক আছে, ছিল না তা তো নয়। এবং মুসলিম প্রচুর, যারা মুসলিম সত্তা, ইসলামিক সত্তা, তারা প্রচুর আছে। তারা তো শেখ হাসিনাকে বিশ্বাস করছে, কারণ তারা মনে করছে প্রো ইন্ডিয়া। তোমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, আবার সেই যুক্তির প্রশ্ন আছে। তুমি আমার কথা যদি বলো তো আমার ভালো লাগতে পারে, খুব ভালো হচ্ছে। তো বাংলাদেশি হিসেবে তুমি যদি ভাবো, তোমার মনে হবে না ভালো হচ্ছে। তুমি যদি কমিউনিস্টের কথা, আজকের দিনে কমিউনিস্টের হিসেবে যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, যে সমস্ত তথাকথিত কমিউনিস্টগুলো যারা, তারা এত অ্যান্টি ইন্ডিয়ান, মনে হচ্ছে ইন্ডিয়াকে ভুলে খেয়ে নেবে। কেন বলছে তারা? কি জন্য? প্রতি মুহূর্তে গালিগালাজ করছে। তাদের মূল কাজ হচ্ছে আওয়ামী লীগকে সরাতে হবে আর ইন্ডিয়াকে সরাতে হবে। কমিউনিস্টদের কোথায় বলছে? কমিউনিস্ট এমনিতেই বিষয় ছিলই না, ছিল খুবই কম সংখ্যায়। এই যে তুমি যেটা বলছো, যেটা এগিয়ে যেটা হলো, সেটা তো ওদের সংবিধানই আছে, ছিল, যার জন্য ওটা হয়েছে। আমাদের দেশটা বেঁচে গেছে, ঠিক, আমাদের দেশটা বেঁচে গেছে যাদের জন্য যতই গালিগালাজ যতই করা হতো। আজকে যদি বলছি তো, সে একটা জায়গা তো সব এক জায়গায় ছিল। নেতাজি সুভাষ বসু ছিলেন, গান্ধীও ছিলেন, নেহরু ছিলেন, বল্লভভাই প্যাটেলও ছিলেন, সবাই কিন্তু একটা জায়গায় মিল ছিল। মিলটা ছিল যে না বাবু, এই দেশটাকে সবাই মিলে থাকতে হবে, মতান্তর থাকুক, মনান্তর থাকুক, থাকতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসন। খুব কঠিন লেসন, কিন্তু ছিল। এবারে এইটা ভেঙে দেওয়ার জন্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো যদি ভেঙে দেওয়া যায়, ভারতবর্ষও সেটা হবে। তুমি মনে করো না অন্যরকম হবে? ভারতবর্ষে কি অন্যরকম হচ্ছিল? উত্তরপ্রদেশে কি অন্যরকম হচ্ছিল? নিহাত তো আটকালো সুপ্রিম কোর্ট, লাস্ট গিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, বাড়ি ভেঙে দিচ্ছে, গুলি করে মেরে দিচ্ছে। কি হচ্ছে? এটা গণতান্ত্রিক দেশ হয়? কোনো গণতন্ত্রের আইনের শাসন বলে? তুমি তো আইনটা তৈরি করেছো যাতে সবাই, এটা কি ভারতীয় উপমহাদেশেরই সমস্যা? গণতন্ত্রটা আছে কোথায় পৃথিবীতে? দেখুন, সেটা রাষ্ট্রসংঘে সে তো অনেক বড় ব্যাপার হয়ে যাচ্ছে, অত বড় ব্যাপারে থাকতে হবে তো, বহির্বিশ্বে তো আছে তো বটে, সব জায়গাতে আছে বলে তো আমরা বলতে পারছি। আমরা কথাটা বলতে পারছি এই কারণে এখনো পর্যন্ত, না হলে গেস্টাপো এসে আপনাকে ধরে নিতে। সেটা হতে পারে, সেটা হয়তো হয়, সেটা অনেক, সেটা মানে আপনি ভাবতে পারবেন না, সেটা কত অনেকখানি। সেই দিকেই তো যাচ্ছে। সেদিকে যাচ্ছে তো বটে, আমি বলছি না তো যাচ্ছে না। সেটা আটকাতে গেলে আপনার কথা বলতে হবে, কিছু পারার নেই। আমাকে বহুদিন আগে একজন বিদেশে একজন সাংবাদিক, আমি বলেছিলাম আমাদের তো দেশের এই অবস্থা চলছে, এখন আর সাংবাদিকতা করে কিনা। উনি বলেছেন এখনই তো সাংবাদিকতা করার দরকার। বলেছে এটা তো সারা পৃথিবীতে আছে। হ্যাঁ, তা তো আছে, ঠিক কথা। আরেকটা কথা বলে আমি বেশি বলে ফেলছি অনেক সময়, আপনারা কিছু মনে করবেন না। আমার এই যেহেতু আজকালের কথা হচ্ছে, আমার একটা ছোট অ্যান্থোলজি ছিল, বহুদিন আগে বের করেছিলাম, বহুদিন আগে, গৌরকিশোরের। তো গৌরকিশোরের সঙ্গে তো একটা কথা হচ্ছে, গৌরকিশোর ঘোষের সঙ্গে ওনার অ্যান্থোলজি, তো ওনাকে একবার থেকে সামান করেছি কোনো একটা ব্যাপার। তো আমরা জিজ্ঞেস করলাম, আমি ছিলাম আমার সঙ্গে, আমাদের সঙ্গে খুবই সম্পর্ক ভালো, যুদ্ধতা ছিল, অন্য ব্যাপার। তো যাই হোক, তো বলা হলো কি বলবেন ওখানে, আদালতে গিয়ে কি বলবো? বলবো আদালতে গিয়ে বলবো হাত জোর করে ধর্মাবতার যা লিখেছি আমি লিখেছি, তার জন্য যা ভারতীয় দণ্ডবিধিতে শাস্তি প্রাপ্ত সেটা আমাকে দিন।
আর আমি এটুকু বলে যেতে পারি আপনাকে, আবার যদি ফিরে আসি আবার ওইটাই দিন। আমি যেটা বলছিলাম হ্যাঁ, এখন বলুন। হচ্ছে যে জাতিতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ হয়েছে, পাকিস্তান হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, সব ঠিকই আছে। কিন্তু বাংলাদেশে বলা হয় যে মোটামুটি 69-এর পরে বাংলাদেশে কিন্তু সেভাবে আর দাঙ্গা হয়। 69-এর পরে বলা হয় 69 একটা উদ্বাস্তুর আগমন ঘটেছিল একটা, তারপরে মোটামুটি শান্তি ছিল। এবং সেই সময়টা একটা কারণ ছিল, সারা পৃথিবী জুড়ে একটা অদ্ভুত আন্দোলন চলছিল সেটা। কাজেই বাংলাদেশ যখন তৈরি হলো তখন এটা আমরা ধরে নিতে পারি যে পৃথিবীতে যে প্রবণতাটা চলছে, এটা একটা বামপন্থী ধারা আর কি, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল বলেই 69-এর পরে আমরা কোনো দাঙ্গা দেখিনি, এটা বলা হয়। অনেকেই মেনেও নিচ্ছে, ভারতবর্ষের সাংবাদিকও মেনে নিচ্ছে। 69-এর একটা ওই মানে বেশ কিছু উদ্বাস্তু ছিল, সেটাই শেষ। আপনি যেটা বললেন যে ইসলামিক প্রবণতাটা ছিল, সেটা একটু বুঝতে আমার অসুবিধা হচ্ছে। যখন এই পরিস্থিতিতে বাংলাদেশ হলো তখন তার মধ্যে ইসলামিক প্রবণতা ছিল, এটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। হয়তো এগুলো পরবর্তীকালে যেটা মুজিবের কাণ্ড কারখানার ফলে হয়তো হয়েছে, তো বাংলাদেশ তৈরি হওয়ার সময় আমার মনে হয় না ঠিক। এটা পরে উত্তর দেবেন আপনি, আমি 3-4টে প্রশ্ন করি। হ্যাঁ, এটা একটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক কোন সময় থেকে যে ইসলামিক ওই প্রবণতাটা শুরু হলো, এটা নিয়ে আমার একটু সমস্যা আছে, দ্বন্দ্ব আছে, আমার নিজের মধ্যে প্রশ্ন আছে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বললেন না, যে একবার বললেন যে মানে আমাদের মধ্যে এই গণতান্ত্রিক প্রবণতা যত কমবে তত ওটা বাড়বে, মানে ওই প্রবণতা, ধর্মীয় প্রবণতা বাড়বে। আবার কখনো বলছে ধর্মীয় প্রবণতা, দুটোই বলেছেন আপনি, ধর্মীয় প্রবণতা বাড়লে গণতন্ত্র ক্ষতি হবে। আমাদের দেশে কিন্তু আমি মনে করি যে উল্টোটা হচ্ছে। আপনি যেটা বললেন যে গণতান্ত্রিক প্রবণতা ক্ষতি হলে ধর্ম দেখা হবে, আমাদের কিন্তু ধর্ম আমাদের গণতন্ত্রকে ধ্বংস করতে আরম্ভ করেছে। কোনটা কোথায় কীভাবে কাজ করে এটা বোধহয় বলা খুব মুশকিল। ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু 14 সালের পর থেকেই কিন্তু আমাদের গণতান্ত্রিকের আমাদের যে যাকে বলে আমাদের জায়গাটা নিশ্চয়ই কম ছিল। কোনোদিনই যেটা আম্বেদকর দারুণ কথা বলে গেছিলেন যে সংবিধান তৈরি এক জিনিস, এখন কে সংবিধান শাসন করবেন সেটা তার উপর নির্ভর করে। আম্বেদকর তো আরো অনেক কথাই বলেছিলেন যে যাচ্ছে না, কিন্তু আমাদের দেশে কিন্তু উল্টোটাই হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হয়েছে বলে বিজেপি উত্থান তার নেই নয়, কিন্তু আমাদের দেশে উল্টোটা হচ্ছে, কিন্তু ধর্ম এসে কিন্তু গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে। আর 3 নম্বর যেটা বলছি যে সিপিএম সম্বন্ধে মানে কি বলা যায়, যে আমি লক্ষ্য করছি যে সিপিএমের যারা কর্মী বাহিনী তারা কিন্তু পরিষ্কার একেবারে কিন্তু বিজেপি একেবারে অনুসারী হয়ে গেছে, বিজেপির ভাষায় কথা বলছে, তারা কিন্তু মুসলমান বিরোধিতা তাদের মজ্জায় ঢুকছে, তারা কিন্তু সমস্ত এইটা যে আপনি কাজী বলছেন যে সিপিএম অনেকেই বলেন না সিপিএম পারছে না, আমি বলছি না, সিপিএম চাইছে না। কারণ সিপিএম রাজনীতিটা আমি সাংবাদিক হিসেবে বলবেন আমার যেটা সত্যি কিনা, সিপিএম কিন্তু যেটা দাঁড়িয়েছে যে আমার 34 বছরের বারাভাতে ছাই দিয়েছে যে পার্টি, তার সর্বনাশটাই আমার একমাত্র রাজনীতি, আর কিচ্ছু রাজনীতি নেই। এইটা কি আমার মনে হচ্ছে। অনেকে বলে আপনি এত সিপিএম বিরোধিতা করছেন কেন, বলে দেখতে পাচ্ছি চারপাশে সিপিএম এর বন্ধুত্ব কম নেই আমাদের, তাদের একটা কথা মানে আমরা বলতে পারি না যেটা মুসলমানদের পক্ষে যায়, রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠে তারা কিন্তু মুসলমানের বিরুদ্ধে আমার চারপাশে যারা আছে তাদের কিন্তু দেখছি। আমি ছোট্ট একটা কথা বলে আমি শেষ করছি, একটু ভালগার লাগতে পারে প্লিজ। আপনি আমরা সবাই মানে কি বলবো মানে আমি কথা একদিন বলছিলাম যে আমাদের মোদিবাবু সবসময় 56 ইঞ্চি মানে পুরুষালী, মানে এই একটা ভয়ঙ্কর জায়গা হচ্ছে চূড়ান্ত রাইটদের কিন্তু এই পুরুষালী, আমি খুব শক্তিশালী, আমি একজন পুরুষ, এই ধরনের প্রকাশটা তো একটা নতুন যাকে বলে ফার রাইট কিন্তু করে হচ্ছে। তিনি তো সেরকম, তখন আমরা যারা একটু ওই মানে কি বলবো ওরকম পুরুষালীকে যারা একটু ঘৃণ্য চোখেই দেখি, নিন্দার চোখেই দেখি, তাদের মধ্যে মনে হয় আপনি জানেন যে আমাদের টুইন টাওয়ারকে ধ্বংস করাটা অনেকে বলেছিল ওটা ফ্যালিক সিম্বল, ওটা ওই টাওয়ার ওই ফ্যালিক সিম্বলকে ধ্বংস করেছে আমেরিকান, আহত হয়েছে ওই কারণেই যে আমি তো করে খাচ্ছিলাম,
মানে আমার পুরুষালী দিয়ে আমি সারা পৃথিবী করছি, ওর লেগেছে ওইখানেই আর কি। তা তেমনি ফ্যালিক সিম্বল হচ্ছে আমাদের মোদি। আমি বলেছিলাম যে হ্যারি পটার পড়েছে তোমরা? একজনকে বলছিলাম, তিনি একজন নাট্য পরিচালক, চিত্র পরিচালক, অভিনেতা। তাকে আমি বলে, তোমাকে হ্যারি পটার পড়েছে? হ্যারি পটার একটা ইনভিজিবল ক্লোক আছে, যাতে হ্যারি পটার আর তোর বন্ধু রনি আর ওই হারমিওনে ওই ওটার মধ্যে কি অনেক কাজ করতে হয়। আমি বলি, ওরকম যদি একটা আমাকে ইনভিজিবল ক্লোক পাওয়া যায় যাতে আমাকে দেখা যাবে না, আমি বলে ফেলেছিলাম আমি পারলে গিয়ে মোদি যমুনাঙ্গকে দেবো। এই কথাই বলেছিলাম, এই জন্যই পারতে। না বলুন না। কারণ এই পুরুষালী ওই ওই সিম্বল আমি সহ্য করতে পারছি না। তখন সেই সিপিএমের কি বললো জানেন, মানে এটা শুনতে আপনাদের খুবই খারাপ হবে, মমতারটা নয় কেন। আমি মানে আমি আর আমার কিছু বলার নেই। আমি এইখানে পৌঁছেছি সিপিএমের চিন্তা ভাবনা। কাজে তিনটে আমি সিপিএমকে যেভাবে দেখছি আপনি সেভাবে দেখছেন কিনা, কি করে 71-এ ওই পরিবেশের মধ্যে ইসলামিক প্রবণতা ছিল বলে আমার মনে হচ্ছে না। 3 নম্বর যেটা বললাম যে আমাদের দেশে কিন্তু ধর্ম গণতান্ত্রিক পরিবেশটাকে নষ্ট করছে, গণতান্ত্রিক পরিবেশ কিন্তু ধর্মকে আমদানি করছে না। মানে যত আপনি বলতে পারেন এটা একটা বৃত্তের মতো, যখন জনগণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে, কিন্তু আমাদের শুরু হয়েছে কিন্তু ধর্ম দিয়ে। এই 3টে জায়গায় আপনার মতামতটা আমি জানতে চাইছি। আপনি যেগুলো বলছেন প্রথমত সবকটা কথাই খুব যুক্তিসঙ্গত, বলতে কোনো ইয়ে নেই, প্রত্যেকটাই যুক্তিসঙ্গত। প্রথমে আমি সিপিএম পার্টি যদি বলেন, আপনি পার্টির এই দেখুন আমি কেন মনে করি একই রকম মনে করি, এই খুব এক্সট্রিম রাইটিস্ট আর এক্সট্রিম লেফটিস্ট যারা বা লেফটিস্ট যেরকম তাদের আমি খুব মিল পাই, খুব মিল আছে। এবং আমি এটা নিয়ে আমি আমার যেহেতু চ্যানেলও আছে একটা বলিও বলেওছি একবার, তাই নিয়ে যা হয় গালিগালাজ মানে আমাকে তো আছে সেই গালিগালাজ আমি শুনতেও পারি, আমাকে দিয়ে গালিগালাজ দেওয়া হয়। মানে আমার পরিবারের কেউ সবারই অভিজ্ঞতা আমার প্রত্যেকের তো এইবারে কেউ থাকতে পারবে মানে না। রেপ ফেট তো খুব হ্যাঁ, কমন জিনিস। হ্যাঁ। তারপরে আরো অনেক কিছু, আমার মানে সমস্ত যৌনবন্ধী, হ্যাঁ, মানে সমস্তটাই যে গালাগালি হ্যাঁ, হয় যৌনবন্ধী। তো এবারে আমি বলি আপনাকে যে আপনি যেটা বললেন প্রথমত বামপন্থীদের বিশেষ করে সিপিএমের ক্ষেত্রে আপনি আমার যেটা মনে হয়, আমি এটা বলেওছি একটা জায়গায় যে সিপিএমের কাছে সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ওদের কাছে সবচেয়ে দুর্ভাগ্য মনে হয় ওদের, কারণ ওটা একটা মেল ডমিনেটেড পার্টি, তাই তো? মেল ডমিনেটেড পার্টি 34 বছরের শাসনের পরে এক মহিলা তাদের উৎখাত করে দিয়েছে, এটাও মানতে পারে, এটা অসম্ভব, কিছুতেই মানতে পারে। এটা হচ্ছে মূল কথা। আপনি যেটা বললেন একদম এটা ভেতরের কথা। আমি বলেছিলাম কখনো দেখি না যে বিজেপির বিরুদ্ধে, যেখানে ওদের মূল শত্রু হওয়া উচিত বিজেপি, ভারতীয় জনতা পার্টি, কারণ ভারতীয় জনতা পার্টি যদি কোনোদিন পাওয়ারে আসে তাহলে প্রথম শেষ করবে সিপিএম। আলিবুদ্দিন রাখতেই দেবে না, আলিবুদ্দিনে গেরুয়াটা গিয়ে অবশ্য ওরাও হয়তো গেরুয়াটাকে বলবে যে আমাদের নতুন পতাকা রয়েছে, সেটা বলতে পারে, সেটা পরের কথা। কিন্তু আমি বলছি যে এটা করবে, কাজে আপনি যেটা বলছেন তো আমি জানি একদম ঠিক কথা। কিন্তু আমি কেন বলেছিলাম ওদের মধ্যে কিছু ছেলেমেয়ের মধ্যে কিছু ছেলের মধ্যে আমি সাহস দেখেছিলাম, এবং আমি একটু অন্য ধরনের কথা শুনছি। ওরা পশ্চিমবঙ্গের ওরা অনেক ক্ষতি হয়েছে ওদের সময়, এটা আমরা জানি, সেও জানি। ওদের যে খুব যারা ওরা সায়েন্টিফিক টেম্পারের কথা বলে, যে সায়েন্টিফিক টেম্পার নিয়ে ওরকম ইংরেজি বন্ধ করে দিয়েছিল, কম্পিউটার বন্ধ করে দিয়েছিল, বিভিন্ন কারখানা সমস্ত, এবং কারখানার অবস্থা আমি জানি বিশেষ করে, কারণ আমি সেই সময় আনন্দবাজার দুর্গাপুরে ছিলাম। এমএমসি এই কারখানা, সরকারি কারখানা, একদিনও প্রোডাকশন করতে দেয়নি, একদিনও দেয়নি। এবং শুধু তাই নয়, সেখানে যিনি চার্জে ছিলেন জেনারেল ম্যানেজার, তিনি ওখানকার লোকাল যে বিরাট নাম করা সিটুর একজন নেতা, খুব নাম করা, তিনি বলেছিলেন একটা জায়গায় আলো লাগাতে হবে, সেই আলো লাগানোই হয়নি বলে পরের দিন সমস্ত কর্মীদের নিয়ে এসে বলেছিলেন সবার সামনে জুতোর মালা করা, এবং তিনি পরের দিনই ছেড়ে চলে গেছেন। তো এই তো হয়েছিল, এই জিনিস আমরা দেখেছি। কিন্তু আমি পুরানো জিনিস ঘেটে বলছি না, যে আপনি যেটা বললেন একদম কাজে ওরা এটা খুব একটা আপনি, তবে হ্যাঁ আমি গোটাটা আমি খুব একটা মনে করছি না এখনো, কারণ এখনো পর্যন্ত যেহেতু দুটো রিজিয়নে মাত্র সংসার করা নতুন করে মারবে বলে ভাবছিল, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, একটা কেরালা। একটু ছোট্ট একটা কেরালার কথা বলবেন, মাফ করে আমি আমার কথা বলছি। আপনি খেয়াল করে দেখবেন তৃণমূল বিজেপিকে এনেছে, এটা হচ্ছে সিপিএমের প্রচার, কিন্তু আমরা সবাই জানি
89-এ তখন শিকদারকে জিতিয়ে আনা হয়েছিল, হ্যাঁ। জিতিয়ে আনা হয়েছিল হ্যাঁ। দমদম থেকে সিপিএম এর দুর্গে। হ্যাঁ। সেটা কে ছিল? সুভাষ চক্রবর্তী ছিল। পরবর্তীকালে যতবাবু বলেছিলেন সুভাষ তুমি এই কাজটি করো না, কাজেই সিপিএমই কিন্তু বিজেপিকে এই প্রদেশে পা রাখতে প্রথম উদ্যোগ নেয়। এই উদ্যোগটা কিন্তু কেরালে হয়ে গেল এবার, হ্যাঁ। খেয়াল করেছেন? হ্যাঁ। এখানে যেমন বলে না তৃণমূল বিজেপি সেটি, মানে যেটা সিপিএম বলে, ওখানে কিন্তু কংগ্রেস বলে বিজেপি সিপিএম সেটি, ওটা কিন্তু ওখানে স্লোগান। এবং খেয়াল করবেন এইবার কিন্তু একজন বিজেপি প্রথম এই প্রথম হয়েছে। এমপি হয়ে এলো, প্রথম MP অর্থাৎ এখানেও কিন্তু বিজনের ওই কাসাজিটা যেটা জ্যোতিবাবুর আমলে হয়েছিল কেরালায় হয়ে গেল। আপনি জানেন, নিশ্চয়ই সবাই জানে, এখানে RSS এর সর্বোচ্চ শাখা কোথায়? শাখা সংখ্যা কেরালা 8,000, তারপরে কোথায়? 6,000 উত্তরপ্রদেশে, তারপর পশ্চিমবঙ্গ হয়েছে 4,000 পশ্চিমবঙ্গে। 1 নম্বর হচ্ছে কেরালায় 8,000। এখানে রাহুল গান্ধী এসে একদিন আমাদের এই ছেলে ছোকরা চ্যাংরা, কি শতরূপ ঘোষ কিসব নামের চ্যাংরা, কতগুলো চ্যাংরাই বলবে এগুলোকে, ওকে জিজ্ঞেস করেছি এখানে RSS বাচ্চা কেন? বলে তৃণমূলের জন্য বাচ্চা। একবারও মানে আমি যদি থাকতাম বলে কেরালায় 8,000 সংখ্যাটা কি করে? তৃণমূল তো নেই ওখানে, ওখানে 8,000, এখানে 4,000, ইউপিতে 6,000। মানে বুঝতে পারছি সবসময় হচ্ছে দোষটা অন্যের ঘাড়ে চাপাতে। আমি একদম ঠিকই আছে, এই জন্যই বললাম যে আপনি কেরালার কথা বলছিলেন, হ্যাঁ। এখানে বিজেপি পা রাখতে রেখেছে সিপিএম, কেরালা কিন্তু সেই পুরো হয়ে গেল। আমি বলছি কার কারণ আছে। তার কারণ হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে একটা, ওরা এটা বুঝেছে যে মমতার সঙ্গে, খুব ফ্র্যাঙ্কলি বলছি আমি, মমতার সঙ্গে লড়াই করা কঠিন। কঠিন কেন বলছি? কঠিন ঠাই। মমতা আদ্যন্ত পলিটিক্যাল পার্সন, একদম এটা বল, এটা একদম আপনাকে বলছি, আদ্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার দোষ গুণ মিলিয়ে প্রচুর দোষ আছে, দোষ নেই তা তো বলবো না, আছে, নিশ্চয় আছে, দুর্নীতি প্রচুর হয়েছে, সব জানি। কিন্তু রাজনৈতিক ব্যক্তি কিভাবে চালাবো, কখন কাকে চালাবো, কেমন করে চালাবো, সি নোজ ভেরি ওয়েল, খুব ভালো জানে। এটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। তাকে সরাতে না পারলে সিপিআইএম পশ্চিমবঙ্গে কিছু করতে পারে। বরং বিজেপি আসুক, ওদের ধারণা বিজেপি বোধ হয় লেসার এবল মমতা, তাহলে এটা। আর ওখানে কংগ্রেসের অবস্থা, কংগ্রেস তো ভীষণ ভালো অবস্থায় কেরালে। হ্যাঁ, কেরালে তো এই পরের ইলেকশনে কংগ্রেস এসে যেতে পারে ভীষণ রকম। কারণ কাজেই কেরালাতে সিপিএমকে, কমিউনিস্ট পার্টিকে এখন ন্যাচারালি ভাবতে হচ্ছে আরেকটা শক্তির জন্য, যাতে কংগ্রেসকে আটকানো যায়। ন্যাচারালি এটা আপনি যেটা বলছেন, এটা পলিটিক্যাল ইকুয়েশন, এর মধ্যে কোনো বিরাট কিছু ইয়েও নেই, এটা পলিটিক্যাল ইকুয়েশনে করবেই ওরা, এটা করছেই। কিন্তু আপনি, আমার যেটা বক্তব্য, ওদের সামগ্রিক ওদের যা ধ্যান ধারণা, তাতে আমার মনে হচ্ছে না বিশেষ কিছু ওরা করতে পারবে, সেটা পারবে, সেটা আমি যেটা বলছি ঠিক কথা। তবে ওই জিনিসটা আমি খুব ওটা আপনার মানছি না, ওটা আমি একটু ডিফার করবো, যে ধর্ম, গণতন্ত্র বিনষ্ট হয়েছে ওই ধর্ম, বা এই ধর্মের জন্যই গণতন্ত্র বিনষ্ট হচ্ছে। হ্যাঁ ঠিকই, কিন্তু আমি দেখেছি, ইতিহাসও দেখবেন আপনি, এই ধর্মের ব্যাপারটা বহুদিন থেকেই চলছে, এমন তো নয়। RSS তো আজকে নতুন কিছু নয়। এক্স্যাক্টলি বাংলাদেশের জামাত যেটা করে, RSS ঠিক সেটাই করে। জামাতও কিন্তু এটাই করে। জামাত কি করে? ওরা কিন্তু একবারে তৃণমূল স্তরে কাজটা করে। জামাত এইটাই করে তৃণমূল স্তরে। মাদ্রাসা যদি বলেন, যে মাদ্রাসার কথা ওরা বলছে, তৃণমূল স্তরে মানুষকে কি করে আল্লাহ 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 করাবে, বা কি সবই ভগবান করবে, সবই ভগবান এই করে। RSSও তাই করে। আপনি যদি ভগবান মেঘবংশী ওই বইটি পড়েন, আই ক্যানট বি হিন্দু বলে যেটা লিখেছিলেন পরে, একমাত্র ভগবান মেঘবংশী দলিতের, তিনি অনেকখানি ওপরে উঠেছিলেন, পরে বুঝলেন কিছুতেই তাকে সঙ্গ প্রচারক করা হবে না, দলিত বলেই করা হবে, বা ব্রাহ্মণ ছাড়া ওখানে কেউ। হ্যাঁ, ব্রাহ্মণ হলো একজন বাদ আছে, একজন শুধু কায়স্থ আছে। ও যে বলছে ওদের একজন, 5জন কি ব্রাহ্মণ, একজন শুধু আমাদের কায়স্থ, ভুলে যাচ্ছে, 6জন দেবস, একজন, বাকি একজন। এইবারে কি হলো, উনি তাই বলছেন যে ছোটবেলায় যখন জিজ্ঞেস করতে যাচ্ছি, RSS করছি, জিজ্ঞেস করছি যে স্কুলের মাস্টারমশাই তিনি RSS করান, তিনি আবার মাঠে করান, তো তিনি মাঠে যখন RSS করাচ্ছেন বলছেন সূর্য হচ্ছে দেবতা, আর এসে যখন পড়াচ্ছেন তখন বলছে সূর্য হচ্ছে আগুনের গোলা। আমি তো আমি ওকে জিজ্ঞেস করলাম, आपका गोला है कि देवता है, क्या है बताइए ठीक से। बोलो दोनों है মানে वहाँ पर वही है, यहाँ पर यही है। এইটা বোঝাতে হয়, এইভাবে বোঝানো হয়। কিন্তু RSS এইভাবে কাজ। কিন্তু আমাদের একটা মানে সৌভাগ্য ছিল যে RSS কোনো পলিটিক্যাল আউটফিট নয়,
পলিটিক্যাল আউটফিট হলে বিজেপি থাকবে না, এটা কিন্তু বিজেপি থাকবে, আরএসএস হলে আরএসএস থাকবে। ওই আই ডোন্ট নো উইচের ব্যাপারে হ্যাঁ, কে কত জোরে মানে এটা বলছে তার উপরে কিন্তু আমাদের সেটা হয়নি। তবে আপনি যেটা বলছেন এটা তো ঠিকই, ধর্মের জন্য গণতন্ত্র নষ্ট হচ্ছে ঠিকই সব জায়গায় আমি দেখছি। আপনি যদি বলেন এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিরা, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিরা কি করছে আপনি ভাবতে পারবেন না। কি রায় শুধু না, কি রায় শুধু না, কি কোন জায়গায় গিয়ে কি বলছে, মানে যা খুশি যা ইচ্ছে তাই বলছে, মানে কোনো মানে বাছ বিচার নেই, নিশ্চিন্তে বলে যাচ্ছে। কিন্তু এটা ঠিকই আপনি যেটা বললেন, এই রাজ্যে অন্তত আমি আশা করেছিলাম যে অন্তত সত্যি এই যা ঘটনা ঘটছে সব জায়গায় বামেরা একসঙ্গে মিলে, বাম বলে তো শুধু হবে না, বাম মানে শুধুই সিপিএম মনে করে না, এটাই তো মুশকিল। শুধু সিপিএম ছাড়া আর কেউ বাম নয়, গণতান্ত্রিক বলে কেউ নেই, সমাজতন্ত্রী বললে কেউ নেই, শুধু হচ্ছে আলিমুদ্দিন দেওয়া পড়বে তাই একবার। কিন্তু তারা একটা মানে মিছিল পর্যন্ত বার করছে, সম্প্রতি মিছিল পর্যন্ত বের করতে পারবে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমি আজকেই করেছি, এই যত প্রতিবাদ হচ্ছে যত জায়গায় হচ্ছে, সে আপনার আরজি করি হোক কিংবা আপনার এই শিক্ষক নিয়ম নিয়ে, কোথাও বিরোধী দলগুলো ঠাঁই পাচ্ছে না, দূরে দূরে। মমতা ব্যানার্জি তো নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রেজেন্ট করে দিয়েছে, এটা ফ্যাক্ট। আপনি অস্বীকার করুন কি আমি অস্বীকার করি, যাই করি, মমতা ব্যানার্জি তখন তো ব্র্যান্ড হয়ে গেছে। আমি সিঙ্গুর আমি নিজে করেছি ডাইরেক্ট, সিঙ্গুরটা গোটা মমতা ব্যানার্জি কিন্তু সেখানে একমত, মানে মমতা ব্যানার্জিকে ঘিরেই সবাই কিনে, সি বিকেম দ্য ব্র্যান্ড। এখানে সেটা হচ্ছে, এটা কিন্তু একেবারে। গৌতম দা, আমার একটা কথা বলার আছে, যে আপনি বলছেন যে ধর্ম মানে গণতন্ত্র কমছে বলে ধর্ম বাড়ছে, আর প্রেমাংশুদা বলছে মানে গণতন্ত্র উল্টোটা, মানে গণতন্ত্র। আসলে আমার মনে হচ্ছে যে দুটোকেই কিন্তু এই পুঁজি ব্যবহার করছে, কর্পোরেট যারা আছে তারা ব্যবহার করছে, তারা কখনো ধর্মকে ব্যবহার করছে, কখনো গণতন্ত্রকে ব্যবহার করছে, করে নিজেদের জায়গাটাকে বজায় রাখছে। না হলে যখন ক্ষমতায় যাচ্ছি তখন আমি প্রচণ্ড রকমভাবে ধর্মকে এবং অন্যান্য জিনিসগুলোকে, অস্ত্রগুলোকে ব্যবহার করে আমি গণতন্ত্রকে হত্যা করছি অথবা মানুষের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছি। আবার সেই দলই যখন মানে বিরোধী হচ্ছে তখন আবার তারা গণতন্ত্রের পক্ষে বলছে এবং বলছে যে আমাদের অধিকারগুলো। দেখো এখন আমাদের ভারতবর্ষে তুমি যদি মানে দুটো দিয়েই গণতন্ত্র এবং ভারতবর্ষের পুঁজি বলতে কিন্তু খুব কঠিন। ভারতবর্ষের পুঁজি এখন ক্রোনি ক্যাপিটালিজম চলছে। হ্যাঁ, গোটাটা ক্রোনি ক্যাপিটালিজম মানে সরকারের সঙ্গে তোমার যা নাতা আছে সেই হচ্ছে ক্যাপিটালিস্ট, বাকি ক্যাপিটালিস্ট কোনো ক্যাপিটালিস্ট হয়। তুমি এখন কোনো বিড়লার নাম শুনো না, টাটার নাম শুনো না, ওর দুনিয়ার আছে লোক, গোয়েঙ্কার নাম শোনো না, তুমি তিনজনের নাম শোনো, এই তো শোনো, তিনজনও যাই হোক দুজনের নাম শুনো। এবার ধরো আম্বানিরা ওখানে যে বিরাট একটা বোন করে বসে আছে, মোদি গিয়ে সেখানে দেখতে গেল, ওই যে সাউথ আফ্রিকা থেকে প্রোটেস্ট হচ্ছে যে ম্যাকাও ওই পাখি নিয়ে, শুধু ম্যাকাও নয়, ওখানে কোচিং খাওয়া দিবে না, ম্যাকাও নিয়ে তো বলছে এটা মানে আমাদের দেশে নেই, ও পেলো করতে, চুরি করেছে নিশ্চয়ই, চুরি করেছে। এবং অজস্র বলে নাকি তাদের আশ্রয় দেওয়া, আশ্রয় তো দেওয়া না, বড় লোকের ছেলে ভালো ইচ্ছে হয়েছে খেলবার তো খেলছে, এটা হচ্ছে। কিন্তু আমাদের এটাও ঠিক যে এই যে ক্যাপিটালিজম, এইটাকে তো তুমি ক্যাপিটালিজম বলতে পারো না। ক্যাপিটালিজমের মধ্যে মূল জিনিস দুটো থাকে, একটা হচ্ছে প্রোটেকশনিজম আর আরেকটা থাকে কম্পিটিটিভিজম। এই দুটো তো নেই, তো তাহলে কি করবে? প্রোটেকশনিজমও নেই, যারা অন্য ব্যবসা করবে তারা কি প্রোটেকশন পাচ্ছে? কিছু পাচ্ছে না, তারা তো করতেই পারবে না। আর অন্যদিকে তোমার কম্পিটিটিভ, সেটাও প্রতিযোগিতার মামলা করতেও পারবে না সেভাবে, এইভাবে করে দেওয়া হচ্ছে না। এবারে আমার ওই প্রশ্নের উত্তর পেলাম, আপনি যে বললেন ওইটা, হ্যাঁ ওই কথাটা আমি কেন বলছি, তখন যেটা হয়েছিল আপনি যেটা বলছেন, দেখুন একটা খুব পরিষ্কার কথা বলছি, আপনি যেটাই মনে করুন, আমি আলাদাভাবে যদি আমরা পড়ি, বিধান রায়ের সঙ্গে জওয়াহরলাল নেহরুর যে চিঠিগুলো, আপনি তো নিশ্চয়ই জানেন, আপনিও পড়েছেন নিশ্চয়ই, বিধান রায়ের সঙ্গে যে চিঠি করছে প্রধানমন্ত্রী, তাতে বিধান রায়
বিধান হয়তো এমনিতে ওনারও ছিলেন পার্টিশনের, ওনার তো বিভিন্ন রকম মানে প্রো হিন্দু অনেকটা স্ট্যান্ড ছিল, ওনার ছিল। রাজেন্দ্র ছিল, আমাদের রাজেন্দ্র প্রসাদের ছিল, সবাই আমরা জানি। সোমনাথ মন্ত্রী নেতা নেহরুর সঙ্গে কিরকম ভাবে ট্যান্ডন ছিলেন, হ্যাঁ ছিল, বল্লভভাই প্যাটেলও ইনক্লিনেশন ছিল। কিন্তু একটা খুব খারাপ আর ভালো যাই লাগুক, এটা টাওয়ারিং পার্সোনালিটি যাই হয়, টাওয়ারিং পার্সোনালিটি এই জন্যে কারণ ইন্টারন্যাশনালি সেই পার্সোনালিটি যদি বেশি তৈরি হয় তখন তো সে যেটা বলে যে যে কনফিডেন্স নিয়ে যে নেহরু বললেন বিধান রায়কে ওই চিঠিটা বিশেষ করে, যে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, ভারতে যারা এসেছেন, যারা থাকছেন, যারা ভারতের নাগরিক, তারা কোন জাতি, কোন দেশ, কোন ধর্ম আমাদের কিচ্ছু দেখলে চলবে না। এই চিঠিটা ইজ সো ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট যে আমি তো মনে করি এটা। কিন্তু আর মুশকিল হচ্ছে এখন তো আপনি নেহরু কিছু বলতে পারবেন, সবই দোষ নেহরু। ন্যাচারালি নেহরুকে বলতে গেলে বলবেন নেহরু ব্লেম, ওয়াই আর ইউ ব্লেমিং নেহরু। কিন্তু এই চিঠি মোদির ঘুম নষ্ট হলে বলে নেহরু জন্য, হ্যাঁ, তো এইটা করেছে এবং এইটা করার কি হয়েছে ফলে সেই ধরনের আজকের দিনে আমি যেটা দেখলাম লক্ষ্য করে, আমিও তো সাংবাদিকতা প্রচুর পাল্টে গেল না হঠাৎ করে, এটা হয়েছে ভার্চুয়ালি মিডিয়া আসার পরে, কনজিউমারিজম আসার পরে খুব পাল্টে গেছে। এখন সারা জগৎটাই খুব পাল্টে গেছে, সারা ভারতবর্ষটাও খুব পাল্টে গেল, হঠাৎ করে খুব পাল্টে যেতে পারে। কিন্তু এখন যেটা হয়েছে আপনি লক্ষ্য করবেন, এখন এই ব্র্যান্ডিং আর ইয়ের খেলায়, মার্কেটিং এর খেলায়, যে জন্য আমি বলি রাহুল গান্ধীর ক্ষেত্রে যে রাহুল গান্ধী ইজ নট এ পলিটিশিয়ান। আমি রাহুল গান্ধীকে পলিটিশিয়ান ধরি না, কারণ আমার মনে হয় রাহুল গান্ধী কোনোদিনই মনে হয় না যেন হি ওয়ান্টস টু বি দ্য প্রাইম মিনিস্টার। আমার মনে হয় বললেও বলবেন আমি হব না। আবার ও যে ধরনের কথা বলে, কাস্ট সেন্সাসের কথা, আচ্ছা কাস্ট সেন্সাস বললে কোনোদিন ভোট পাবে? যারা মাথায় আছে ধরুন এই যে ব্রাহ্মণ্যবাদ যে ভারতবর্ষে চালিয়ে এসছে, মানে যারা আছে চালিয়ে এসছে, এই যে উচ্চ বর্ণ হিন্দু, সে আপনি কমিউনিস্ট পার্টি থেকে আরম্ভ করে সমস্ত দলে সব জায়গায়, তো তারা কেন ছাড়বে? সেটা বাদ দিলাম, কিন্তু এমন কোনো লোক তো নেই সেইভাবে যে এই কথাটা বলতে পারছে। আর তখনকার যেটা বললেন, আপনি যেটা বললেন ঠিকই, তখন হয়নি, তার আরেকটা কারণ ছিল, তখনও জিন্না মদ খান, জিন্না জোরাস্ট্রিয়ান একটি মেয়েকে তার চেয়ে এত ছোট বিয়ে করেছেন, ভালোবেসেছেন, চিঠি লিখছেন, সেই চিঠি সবাই জানাজানি হচ্ছে। সেই জিন্না বললেন এই পাকিস্তান হবে সবার জন্য, বললেন তো, এবং এই পাকিস্তানে হিন্দুরা যাবে মন্দিরে, গির্জায় যাবে খ্রিস্টানরা, আর মুসলিমরা যাবে মস্কে, বললেন, এবং অদ্ভুতভাবে সেটা সংসদে আর পাঠ করা হলো না, উঠিয়ে দেওয়া হলো, ডিলিট করে দেওয়া হলো। আর কিভাবে মৃত্যু হলো বলুন? জিন্না তার বোন সঙ্গে আছে, একটা পাঠানো বিদেশ থেকে ফিরছে, এয়ারপোর্টে লজ ছড়ে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, সেই অ্যাম্বুলেন্সে তোলা হলো, মাঝপথে অ্যাম্বুলেন্স খারাপ হয়ে গেল, তার কিছু ব্যয় হয়েছে, এসকর্ট নেই, কিন্তু অবস্থা বেশি। লিয়াকাত আলী তো পরের বছরই খুন হয়ে গেল, কি প্যাক্ট করবে, খুন তো হয়ে গেল। তারপরেই শুরু হলো ওদের বাংলা বিদ্বেষী, কারণ বাংলাকে ওরা প্রথম থেকেই মনে করছে প্রো ইন্ডিয়া। আপনি যেটা বললেন এটা একটা মনে করছে প্রথম থেকে পাকিস্তান, কাজে ওটা কিন্তু জিন্নারও একটা ইম্প্যাক্ট ছিল খানিকটা। কারণ আপনি যদি আরেকটা রাজমোহন গান্ধীর বই আছে, খুব ভীষণ ভালো বই, 8 লাইফ বলে, 8 মুসলিম লাইফ, খুব অসাধারণ। তাতে জিন্না সম্পর্কে আছে যে জিন্নার তো প্রাইভেট সেক্রেটারি হিন্দু ছিলেন, রাইট হয়েছে, জিন্না ফিরছেন, জিন্না সামনে বসতেন ড্রাইভারের পাশে, সেক্রেটারি পেছনে আছে, জিন্না উঠেছেন, গাড়ি আসছে, পকেট থেকে রুমাল বের করছেন, চোখ মুছছেন, আর বিড়বিড় করে বলছেন দিস ইজ নট দ্য পাকিস্তান আই ওয়ান্টেড, দিস ইজ নট দ্য পাকিস্তান। সব জিনিসটাই খুব অন্যরকম, তো আমরা তো চারদিক থেকে দেখতে শিখি। আচ্ছা, বাংলাদেশে কি ইলেকশন হবে?